জ্যামাইকার মাটিতে টাইগারদের ঐতিহাসিক জয়, 15 বছর পর বিধ্বংস ক্যারিবিয়ান দুর্গ। জাকের আলীর ব্যাটিং তাণ্ডব, টাইজুলে 5 উইকেট। সার্বভৌমত্ব অখণ্ডতা প্রশ্নে ভারতকে এক চুলও ছাড় নয়, হুঁশিয়ারি বৈষম্য বিরোধী ছাত্রদের। সব গোপন চুক্তি প্রকাশের আহ্বান। যেই অসম চুক্তিগুলো হয়েছে, গোপন চুক্তিগুলো হয়েছে, সেটি যেন প্রকাশ করা হয়। ভারতের পররাষ্ট্রনীতির ব্যর্থতার জেরেই দূতাবাসে হামলা, বলছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক মহলে অভিযোগ দেওয়ার পরামর্শ। ভারতের পররাষ্ট্রনীতি পুরো পাগল হয়ে গেছে এবং তারা কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছে না। জাতীয় ঐক্যের ডাক দিবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ, কাল বৈঠকে বসবেন ধর্মীয় নেতাদের সঙ্গে। প্রাথমিকের পাঠ্য বইয়ে আসছে পরিবর্তন, থাকবে গণ অভ্যুত্থানে শহীদদের কথা। বাদ যাবে শেখ মুজিব ও হাসিনাকে নিয়ে অতিরঞ্জন। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। এবারে বিস্তারিত। 101 রানের দুর্দান্ত এক জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করল বাংলাদেশ। একই সাথে দীর্ঘ 15 বছর পর ক্যারিবীয় দ্বীপে টেস্ট জয়ের স্বাদ পেল মেহেদী মিরাজের দল। জাকের আলীর ব্যাটিং তাণ্ডব আর তাইজুলের 5 উইকেটে ভেঙে পড়ল ক্যারিবিয়ান দুর্গ। 1-1 সমতায় শেষ হল সিরিজ। জুবাইর নূরের প্রতিবেদন, জানাচ্ছেন সালমা জাহান। জুয়েলের অভ্যুত্থানের পর ভারতের পররাষ্ট্রনীতি চরমভাবে ব্যর্থতার জেরেই উস্কানিমূলকভাবে বাংলাদেশে দূতাবাসে হামলা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এটিকে সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার হিসেবে দেখছেন তারা। দূতাবাসে হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে আন্তর্জাতিক মহলের ভারতের বিরুদ্ধে অভিযোগ জানানোর পাশাপাশি দেশটির জনগণের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির তাগিদ দেন বিশ্লেষকরা। হাসান মাহমুদের রিপোর্ট। সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে দলবল নিয়ে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি। বিপর্যস্ত হয় বাংলাদেশ মিশনের নিরাপত্তা বেষ্টনী, ফলকসহ বিভিন্ন অবকাঠামো। জুলাই অভ্যুত্থানের পর ভারতে নানাভাবে বাংলাদেশ বিরোধী ন্যারেটিভ তৈরি করেছে বিজেপি সহ উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো। তবে দূতাবাসে হামলার ঘটনাকে কোনোভাবে হালকা করে দেখছেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বাংলাদেশ বিরোধী পুরো ঘটনাকে ভারতের পররাষ্ট্রনীতির বিপর্যয়ের ফল বলে মনে করছেন তারা। ফ্যাসিস্ট সরকারকে জীবিত রেখেছিল এবং তারই প্রতিদিন হিসেবে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের সমস্ত সুযোগ সুবিধাগুলো ভারতকে উন্মুক্ত করে দান করেছে। তরুণদের সরকার গঠনের পর থেকে ভারত সেই সুবিধাগুলো পাচ্ছে না। আমার মনে হয় এটা ভারতের পররাষ্ট্রনীতিতে একটা সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার তৈরি করেছে এবং ভারতের পররাষ্ট্রনীতি পুরো পাগল হয়ে গেছে এবং তারা কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছে না। ভিয়েনা কনভেনশন অনুযায়ী বিদেশি দূতাবাসে নিরাপত্তা দেয়া সংশ্লিষ্ট দেশের দায়িত্ব। আগরতলা মিশনে হামলা নিবৃত না করে বাংলাদেশ নিয়ে ভারতের বার্তা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় হামলায় জড়িতদের বিচার প্রক্রিয়ার ওপর নজর রাখছেন তারা। আপনি দেখবেন দুটি মানুষ যখন ঝগড়া করে, গন্ডগোল করে, যে প্রথম ফিজিক্যাল হিট করে তার মানে সে দুর্বল। তো ভারতের পররাষ্ট্রনীতি দুর্বল হয়ে গেছে এবং ভারত জাতি রাষ্ট্র হিসেবে অসুস্থ হয়ে গেছে। জুলাইয়ের বিপ্লব, জুলাই রিভলিউশন হ্যাজ বিকাম দ্য আইকন, ল্যান্ডমার্ক, এক্সাম্পল ফর আদার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। এবং তার মানে হলো বাংলাদেশের মান, পররাষ্ট্রনীতির মর্যাদা এবং আমাদের রাষ্ট্রিক শক্তি, জাতীয় শক্তি এখন অনেক উপরে চলে গেছে। ভারত হয়তো মিসক্যালকুলেট করছে। তবে ভারত পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী দেশগুলোর কাছে ধারাবাহিকভাবে হেরে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশ বিরোধী থেকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ভারতের রাজনৈতিক দলগুলো, যা দুদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তারা। সার্বভৌমত্ব রক্ষা করার পূর্ণ সামর্থ্য আমাদের আছে, সুতরাং এটাকে আমি হুমকি হিসেবে দেখছি না। কিন্তু এই বিষয়টা সতর্কতার সাথে আমাদের নজর রাখতে হবে যে ভারতে বাংলাদেশ বিরোধিতা রাজনৈতিক হাতিয়ার হিসেবে কোন পর্যায়ে যাচ্ছে। গত জুলাই আগস্টে যে বাংলাদেশে পরিবর্তনটা এসছে, সেই পরিবর্তনটাকে অনুধাবন করতে হবে ভারতের, এবং পরিবর্তনকে অনুধাবন করে একপেশে দৃষ্টিভঙ্গি থেকে বের হয়ে যেতে হবে। তবে সংকট সমাধানে আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারতের এমন আচরণ তুলে ধরা দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাবলিক ডিপ্লোমেসি এফোর্টটাকে বাড়াতে হবে ভারতে। একই সাথে ট্র্যাক 1 ডিপ্লোমেসি আমরা যেটাকে বলি, সরকারি পর্যায়ে ডিপ্লোমেসি, সেটাও জোরদার করতে হবে। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।
দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে ভারতকে এক চুলো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে কথা জানান তিনি। বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক হলে হবে ন্যায্যতার ভিত্তিতে। কায়েস রাহাতের রিপোর্ট। মঙ্গলবার সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ সময় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির কেন্দ্রীয় সমন্বয়করা। জানান, বর্তমানে দেশের মাঠ পর্যায়ের পরিস্থিতি তথা সাধারণ মানুষ কি ভাবছে তা জানতেই ডাকা হয়েছে তাদের। হচ্ছে দেশের যে মাঠের যে পরিস্থিতিটা এবং হচ্ছে বিদেশি যে পরিস্থিতিটা, এটা নিয়ে আলোচনা হয়েছে। যে আমাদের কাছ থেকে সাবজেক্ট জানতে চাইছেন যে হচ্ছে দেশের কৃষকরা, মজুররা, রিক্সা শ্রমিকরা, গার্মেন্টস শ্রমিকরা আমাদেরকে নিয়ে কীভাবে এবং হচ্ছে সরকার তাদের জন্য কীভাবে কী করতে পারে সেই সকল বিষয় নিয়ে জানতে চাইছেন। আমরা জাস্ট হচ্ছে দেশের কী পরিস্থিতি, ক্যাম্পাসগুলোর কী পরিস্থিতি এবং দেশের মানুষ কী ভাবছে সরকারকে নিয়ে, সরকারকে কী করা উচিত সামনের দিকে এবং প্রশাসনিক ব্যবস্থা কীরকমভাবে চলছে, আমরা গ্রাউন্ড রিয়েলিটিটা সরকারের কাছে তুলে ধরতে চেয়েছি। এ সময় ভারতের প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ জানান, ভারতের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। একই সাথে ফ্যাসিস্ট সরকারের সাথে ভারতের যেসব গোপন চুক্তি হয়েছে তা প্রকাশ করার দাবি জানান তিনি। বরং ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক হয়েছে। আমরা স্যারের কাছে আমরা জানিয়েছি যে ভারতের সাথে বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের যেই অসম চুক্তিগুলো হয়েছে, গোপন চুক্তিগুলো হয়েছে, সেটি যেন প্রকাশ করা হয় এবং পানির যে ন্যায্য হিস্সা রয়েছে সেই হিস্সাটি যেন বাস্তবায়ন করা হয়। হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগের হাতেই ইতিহাসে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে সংখ্যালঘুরা। এ সময় সার্বভৌমত্বের প্রশ্নে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একসঙ্গে লড়াই করবে বলে জানান তিনি। উত্থানের ম্যান্ডেট নিয়ে আসছে আপনারা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় দেশটির হাই কমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সাক্ষাৎ শেষে হাই কমিশনার প্রণয় বার্মা বলেন, একটি বিষয়কে কেন্দ্র করে ভারত বাংলাদেশের সম্পর্ক আটকে থাকার কোনো কারণ নেই। শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক বলেও জানান তিনি। এদিকে নিরাপত্তার কারণে আগরতলা মিশনে ভিসা ও কনসুলার সেবা বন্ধের কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জান্নাতুল মোহনা রিপোর্ট। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মাকে জরুরি তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে তাকে তলব করা হয়। মন্ত্রণালয় ত্যাগের সময় ভারতীয় বিবৃতি সন্তোষজনক হয়েছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দুদেশের সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে বাংলাদেশের আন্তরিকতার ঘাটতি নেই। বাংলাদেশ কোনো পদক্ষেপ নিলে সেটি দৃশ্যমান হবে বলেও জানান তিনি। বৈঠক শেষে ভারতীয় হাই কমিশনার জানান, ভারত বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিক। একটি বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকার কোনো কারণ নেই। We have such wide-ranging relationship, multifaceted relationship, and as I've said, you cannot reduce it to one issue or one agenda. We are working across so many issues, and we really want to build a positive, stable, constructive relationship moving forward. There's so many things we are doing. There are so many interdependencies we have, and we want to build on those interdependencies to mutual benefit. তিনি আরো বলেন, শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে ইচ্ছুক ভারত। Our cooperation benefits our two peoples. The number of positive developments that have taken place in our relationship in the last few months, whether it is trade, it is power transmission, supply of essential commodities, we have maintained a lot of positive momentum in the relationship. We are willing to engage with the interim government of Bangladesh, and we remain interested in working with the government of Bangladesh to fulfill our shared aspirations for peace, security and development. এছাড়া ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলেও জানান ভারতীয় এই কূটনীতিক। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ভারতীয় লোকসভায় বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুর উপর নির্যাতন হচ্ছে এমন মিথ্যাচার করেন তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। এ সময় কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে বাংলাদেশে জাতিসংঘের শান্তি বাহিনী পাঠানোর প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ভিত্তিহীন বলে মন্তব্য করেন লোকসভার এমপি শশী থারুর। নীরব দাসের রিপোর্ট।
But the people of ভারতীয় লোকসভায় বাংলাদেশ প্রসঙ্গে আবারও বোমা ফাটালেন মমতা নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর নজর দিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারকে সরাসরি হস্তক্ষেপের আহ্বান জানান নেতাকর্মীরা। প্রতিবেশী দেশে হিন্দু সংখ্যালঘুদের উপর চলছে নির্যাতন, এমন মিথ্যাচার রটিয়ে ভারতীয় সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান সুদীপ বন্দ্যোপাধ্যায়। এছাড়া তৃণমূল নেত্রীর সুরে সুর মিলিয়ে বাংলাদেশের সকল সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেন উপস্থিত নেতারা। সোমবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ নিয়ে মিথ্যাচার শুরু করেন। লোকসভায় দাঁড়িয়ে বলেছিলেন, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে, নির্যাতিত হচ্ছে অন্যান্য সংখ্যালঘুরাও। এতে দেশটির কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে সেখানে শান্তি বাহিনী পাঠানোর প্রক্রিয়া শুরুর আহ্বান জানান তিনি। প্রয়োজনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে আলোচনা করে এই পদক্ষেপ নেওয়ার দাবি জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তাহলে আমাদের লোকেদের আমরা নিশ্চয়ই ফিরিয়ে আনতে চাই, তার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করুন। তার এই মন্তব্যকে ঘিরে নিজ দেশেই এখন রোষানলের মুখে পড়েছেন মমতা। মঙ্গলবার রাজ্যসভার অধিবেশন শেষে কংগ্রেস এমপি শশী রাথোর জানান, মুখ্যমন্ত্রী মমতা ঠিক কি বুঝে বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষীদের মোতায়েন করতে বলেছেন তা স্পষ্ট নয়। ভারতীয় গণমাধ্যম পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে এই নেতা জানান, তিনি নিজেও দীর্ঘ সময় শান্তিরক্ষা মিশনের অংশ ছিলেন। কোনো দেশ স্বেচ্ছায় যদি জাতিসংঘ শান্তিরক্ষীদের জন্য আবেদন না করে, তাহলে সে দেশের হয়ে এমন পদক্ষেপ নেয়ার এখতিয়ার কারণ নেই বলে মন্তব্য করেন তিনি। এছাড়া কোনো দেশ যদি পুরোপুরি বিধ্বস্ত পরিস্থিতির শিকার হয়, তখনই সেই দেশের সরকার প্রধান আন্তর্জাতিক শান্তি বাহিনীর সহায়তার জন্য প্রস্তাব তুলতে পারেন বলে জানান তিনি। নীরব দাস, ডেস্ক রিপোর্ট, দেশ টিভি। জাতীয় ঐক্যের ডাক দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রনেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জাতীয় ঐক্যের ডাক দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্র নেতাদের সাথে বসেন। এরই ধারাবাহিকতায় আজ প্রধান রাজনৈতিক দলগুলির সঙ্গে সংলাপে বসবেন তিনি। বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সঙ্গেও সংলাপ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামীকাল উনি বাংলাদেশের সমস্ত পার্টির সাথে, মেজর পার্টিগুলোর সাথে যারা সবাইকে উনি ইনভাইট করেছেন, একটা ডায়ালগ হবে আর কি, তাদের সাথে কথা হবে এটা। এবং পরের দিন যে উনি রিলিজিয়াস যারা গ্রুপ আছেন তাদেরকে উনি একটা ডায়ালগে আহ্বান করেছেন, তাদের সাথে উনি বসবেন। এবং এই পুরোটার এই দুইটা মিটিংয়ের উদ্দেশ্য হচ্ছে যে ন্যাশনাল ইউনিটি, উনি ন্যাশনাল ইউনিটির ডাক দিবেন। নতুন পাঠ্য বইয়ে আসছে বড় পরিবর্তন। এতে সবচেয়ে গুরুত্ব পাবে গণঅভ্যুত্থানের শহীদদের বীরত্ব গাথা ইতিহাস। স্বাধীনতার ঘোষক হিসেবে বইয়ের পাতায় মর্যাদা পাবেন জিয়াউর রহমানের নাম বাদ যাচ্ছে বইয়ের শেষ কভারে লেখা শেখ হাসিনা ছবি। একই সঙ্গে মুছে যাবে শেখ মুজিবুর রহমানকে নিয়ে অতিরঞ্জিত ইতিহাসও। জেডআই মামুনের ক্যামেরা আরও জানাচ্ছেন এনআই নাহিদ। থাকছে প্রথম পর্ব। নতুন বছরে নতুন বই, আনন্দে মন হইচই। বছরের প্রথম দিনেই নতুন বইয়ের ঘ্রাণে মাতুয়ারা হন শিক্ষার্থীরা। সারা দেশে স্কুলে স্কুলে হয় উৎসবের আমেজ। নতুন শিক্ষাবর্ষে পাঠ্য বইতে আসছে পরিবর্তন। বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে ব্যস্ত প্রেসগুলো। ছাপা হচ্ছে প্রাথমিক শ্রেণীর বই। দেশের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সত্য তথ্য সমৃদ্ধ পাঠ্য বই হোক নতুন প্রজন্মের। পাশাপাশি নৈতিকতা ও মূল্যবোধের চর্চা ও পাঠে গুরুত্ব প্রদানের প্রত্যাশা শিক্ষকদের। ক্লাসে কি হতো? নাচ হতো, গান হতো, রান্না বান্না হতো। এই কি শিক্ষা আমরা শিখেছি? আমাদের ছাত্রছাত্রীদেরকে নৈতিক মূল্যবোধে উজ্জীবিত করতে হবে। আগের কারিকুলামই থাকছে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত বই। তবে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বইতে সমাজবিজ্ঞান ও বাংলা বইয়ের রচনায় আনা হয়েছে পরিবর্তন। কারিকুলাম অনুযায়ী ঠিক আছে, যেহেতু প্রাইমারি কারিকুলাম নেই, তেমন কোনো আমাদের ডিবেট ছিল না। শুধু 4 এবং 5 গ্রেড এই দুটা বইয়ের ক্ষেত্রে সমস্যা ছিল, সেটা পূর্বের কারিকুলামের প্রভাব এখানে ছিল। সে দুটো বই আমরা গ্রহণ না করে
পূর্বের কারিকুলামের বইটাকে রিভিশন করে 4-5-3 এর সাথে অ্যালাইন করে 4-5-এর বই ছেড়েছি এবং যে বইয়ে 24-এর গণঅভ্যুত্থানের কিছু অংশ এসেছে, বিশেষ করে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে। পাঠ্য বইয়ে নতুন যুক্ত হচ্ছে বাংলা বইয়ে থাকবে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে লেখা, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কথা। বইয়ের পেছনের কাভারে থাকবে গ্রাফিতি, স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের নাম, মাওলানা ভাসানী সহ জাতীয় 4 নেতার অবদান। পাঠ্য বই থেকে বাদ যাচ্ছে শেখ মুজিব পরিবারের সদস্যদের নিয়ে লেখা। বইয়ের শেষ কাভারে শেখ হাসিনার ছবি ও বাণী, শেখ মুজিবকে নিয়ে অতিরঞ্জিত ইতিহাস ও তথ্যগত ভুল, আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের অতিরঞ্জিত ইতিহাস। পাঠ্যপুস্তকের নানা পরিবর্তনের কথা নিশ্চিত করে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক রিয়াজুল হাসান জানান, 20 ডিসেম্বরের মধ্যে স্কুলগুলোতে প্রাথমিকের বই পৌঁছে যাবে। প্রথম শ্রেণীর থেকে তৃতীয় শ্রেণীর যে বইগুলো প্রায় 70টি লট, প্রায় 3 কোটির উপরে, সেই বইগুলো এখন প্রস্তুত ট্রাকে ওঠানোর জন্য। সেটা 2-3 দিনের মধ্যেই এটা চলে যাবে। অন্তর্বর্তী সরকার শিক্ষা কমিশন গঠন করে স্থায়ী শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন করবে, এ আশা শিক্ষক এবং অভিভাবকদের। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। সরবরাহ বাড়ায় মুন্সিগঞ্জে কমেছে শীতের সবজির দাম, কিছুটা স্বস্তিতে নিম্ন আয়ের মানুষ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, শীতে নতুন কি সবজি এসেছে বাজারে? জি ধন্যবাদ আপনাকে। আসলে শীত শুরু হওয়ার সাথে সাথে কিন্তু মুন্সিগঞ্জের বাজারগুলিতে আসলে শীতকালীন যে সবজি আছে সেই সবজির দাম কিন্তু অনেকটাই আসলে দাম কমেছে। এই নতুন ফুলকপি, যেই ফুলকপি আগে ছিল 80 টাকা, সেই ফুলকপি এখন বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকায়। সিম আগে ছিল 80 টাকা, এখন বিক্রি হচ্ছে আসলে 10 টাকা কমে। প্রত্যেকটা সবজি কিন্তু আসলে এখন 20 থেকে প্রায় 50 টাকা দাম কমেছে বলে আমরা এখানে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি। আসলে এখন আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন এই শীতকালীন সবজির দাম কেমনটা কমেছে আর কি কি সবজি আছে বাজারে? ভালো সবজি কমেছে শীতকালীন। খিরাই হয়েছে, আগে ছিল 60 টাকা 70 টাকা, এখন হয়েছে 40 টাকা। পটল হয়েছে 50 টাকা, সিম হয়েছে 80 টাকা, মরিচ হয়েছে শুধু 80 টাকা কেজি, টমেটো 120 টাকা কেজি, বেগুন 50 টাকা কেজি। আলুর দামটা বাড়ছে, খালি আলুর দামটাই বাড়তি, 70 টাকা কেজি। লেবুর দাম, কফির দাম এরই সবই কম, ধনিয়া পাতার দাম এরই সবই কম। নতুন কি সবজি আছে? নতুন আছে সিম, কফি, খিরাই, টমেটো, নতুন টমেটো হয়েছে, জলপাই, এই হচ্ছে নতুন সবজি শীতকালীন। জি, আপনি যেমনটি শুনছিলেন একজন বিক্রেতার সাথে, তিনি জানিয়েছেন যে আসলে শীতকালীন সকল সবজির দাম আসলে আগের তুলনায় কমেছে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ বাজার থেকে শীতকালীন সবজি নিয়ে সব শেষ। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, শীতকালীন সবজির দরদাম সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী সুমিত সরকার। সুমন। কুষ্টিয়ায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবাধে চলছে শতাধিক অবৈধ ইটভাটা। দেদারসে পোড়ানো হচ্ছে কাঠ, ব্যবহার করা হচ্ছে কৃষিজমি ও মাটি। দীর্ঘদিন ধরে আইন অমান্য করে এসবই ভাটা কার্যক্রম চালালেও নীরব ভূমিকায় প্রশাসন। মাঝে মাঝে পরিবেশ অধিদপ্তর অভিযান চালালেও তা নিয়েও চলছে নানা বিতর্ক। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে আরো জানাচ্ছেন নাহিদ হাসান তিতাস। ইটভাটাগুলোর এমন কর্মযজ্ঞ দেখে বোঝার উপায় নেই যে এগুলো অবৈধ। প্রকাশ্য দিবালোকেই অবৈধ এসব ইটভাটাই পোড়ানো হচ্ছে কাঠ, ব্যবহার করা হচ্ছে কৃষিজমি ও মাটি। ফলে হুমকির মুখে পড়েছে পরিবেশ ও জীববৈচিত্র্য। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে কুষ্টিয়া জেলায় ইটভাটা রয়েছে 170টির মতো, যার মধ্যে ছাড়পত্র রয়েছে মাত্র 15টির। দীর্ঘদিন ধরে আইন অমান্য করে এসব ইটভাটা তাদের কর্মযজ্ঞ চালালেও নীরব ভূমিকায় প্রশাসন। ফলে কিভাবে চলছে এসব অবৈধ ইটভাটা তা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে।
ফসলের জমিগুলো সবই তো ইট ভাটা হয়েছে। এগুলো আমরা তো নিজেই আমরা আবাদ করতাম, কট নিতাম, এগুলো ভাটা হয়। প্রভাবশালীরা অনেক ক্ষেত্রে তাদের সাথে প্রশাসনের অনেকটা আঁতাত থাকে, তাদের সাথে সুসম্পর্কের মাধ্যমে তারা অবৈধভাবে হলেও এটা করছে। প্রশাসন যদি উদ্যোগ নেয় তাহলে এগুলা কিন্তু বন্ধ করা সম্ভব। সোমবার কুষ্টিয়ার এসব অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে অভিযানে নামে পরিবেশ অধিদপ্তর। এ অভিযান নিয়ে নানা অভিযোগ তুলেন ভাটা মালিকরা, চেষ্টাও করেন বাধা দেওয়ার। 155টি অবৈধ ইটভাটার মধ্যে অভিযান করা হয় মাত্র 5টিতে, জরিমানাও করা হয় নামমাত্র। আটকাচ্ছেন এটা তো শ্রমিকরা করছে। এবং ব্যবসাটা তখন 13 সাল থেকে অবৈধ ঘোষণা হয়েছে, তাহলে ব্যবসাটা তাহলে অবৈধ, তারপরে তো আমাদের ট্যাক্স ভ্যাট লিখছে। 2013 সালের কালো আইন, এই কালো আইনের অধ্যাদেশ উপলক্ষে আর কি এখানে ভ্রাম্যমাণ টিম আসছে, সেই টিম উপলক্ষে আমাকে একটু অর্থদণ্ড করলো। এদিকে অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের ভূমিকা নিয়ে নানান অভিযোগ থাকলেও তা অস্বীকার করে পরিবেশের সহকারী পরিচালক বলছেন, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। না, বেছে বেছে অভিযান চলছে না। বিষয়টা হচ্ছে যে উৎসুক জনতা তো অনেক সময় বাধার সম্মুখীন হচ্ছে আমরা। না, এরকম বিষয়টা না। বিষয়টা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট এরিয়া ছিল যে এই উপজেলাতে আমরা করব, আমরা সেই উপজেলা বেস করতেছি। না চাপের মধ্যে আমরা কোনো চাপের মধ্যে নাই। পরিবেশ অধিদপ্তরের অসাধু কর্মকর্তাদের যোগসাজস্যে চলা এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ মানুষের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। রাজশাহীর হাইটেক পার্কে প্রত্যাশা অনুযায়ী হয়নি কর্মসংস্থান। জায়গা বরাদ্দ নিলেও কাজ শুরু করেন অধিকাংশ প্রতিষ্ঠান। তবে পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন করে চেষ্টা চলছে ঘুরে দাঁড়ানোর। প্রযুক্তিবিদরা বলছেন, দেশি বিদেশি বিনিয়োগ ও ফ্রিল্যান্সারদের আকৃষ্ট করার উপর কাজ করতে হবে। কাজী শাহিদের প্রতিবেদন। রাজশাহীর পদ্মা নদীর তীর ঘেঁষে প্রায় 31 একর জায়গা জুড়ে গড়ে তোলা হয় হাইটেক পার্ক, যার খরচ প্রায় 343 কোটি টাকা। এর দুটি অংশ সিলিকন টাওয়ার এবং আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। পুরোটা কার্যকর হলে তথ্য প্রযুক্তি খাতে প্রায় 14,000 মানুষের কর্মসংস্থান হবে এমন আশ্বাস ছিল। তবে এখন সব মিলিয়ে কাজ করছেন মাত্র 400 কর্মী। উদ্যোক্তারা বলছেন, দারুণ অবকাঠামো, সুন্দর পরিবেশ এবং শিক্ষানগরীতে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত জনবলের ঘাটতি নেই। তবে বিনিয়োগ আকর্ষণে বাড়াতে হবে প্রচার। রাজশাহীতে আমার যথেষ্ট ম্যান পাওয়ার, রাজশাহী ইউনিভার্সিটি আছে, রুয়েট আছে, আরও কয়েকটা বিশ্ববিদ্যালয় আছে, তারপরেও এটা ঢাকা কেন্দ্রিক। আমার এখানে 30 জন ছেলেপিলে কাজ করে, কিন্তু তারপরেও প্রজেক্ট আমরা পাই না। আপনি যদি এক্সপোর্ট ওরিয়েন্টেড যে বিনিয়োগকারী আছে তাদেরকে এখানে অ্যাট্রাক্ট করতে চান, তাহলে তাদেরকে এই জায়গাটা যে এক্সিস্ট করে এবং এখানে আসলে যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবে সেগুলো জানাতে হবে। এর মাঝে গেল অগাস্টে লুটপাটে প্রাথমিকভাবে ক্ষতি হয়েছে 32 কোটি টাকা। চলছে অবকাঠামো সংস্কার ও নিরাপত্তা নিশ্চিতের কাজ। আমাদের এখানে লোকের যে পরিমাণটা কিংবা এটা বাড়ছে কিংবা বাড়ছে না, আসলে দেখেন যে এটা কিন্তু আমরা নিজেরা কিন্তু উদ্যোগ নিচ্ছি, কিন্তু আমরা চাই যে সরকার থেকে অথবা হাইটেক পার্ক অথরিটি থেকে এখানে একটা উদ্যোগ নেওয়া হোক। হাইটেক পার্ক কর্তৃপক্ষ বলছে, অন্তর্বর্তী সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে এই প্রকল্পকে। যেসব প্রতিষ্ঠানের সক্ষমতা নেই তাদের জায়গা বরাদ্দ বাতিল করা হবে। এছাড়া ফাঁকা 7টি প্লটের জন্য খোঁজা হচ্ছে বিনিয়োগকারী। এই রাজশাহী এরিয়াতে প্রচুর পরিমাণ ফ্রিল্যান্সার আছে, তাদেরকে কিভাবে স্টার্ট আপে কনভার্ট করা যায় এবং গ্লোবাল মার্কেট ট্রেন্ড অনুযায়ী কিভাবে দক্ষ জনশক্তি তৈরি করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে বিনিয়োগকারী এবং আমি সহ একটা প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা সচিব স্যারকে উপস্থাপন করি। সচিব স্যার এগ্রি করছে। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এমন প্রতিষ্ঠান চালাতে চাইলে দক্ষ জনবল রাজশাহীতে রাখার উদ্যোগ নিতে হবে। যেহেতু প্রতিষ্ঠানটা হয়ে গেছে, এখন এটাকে আমাদেরকে চালিয়ে রাখতে হবে, এটাই বাস্তবতা। সেই ক্ষেত্রে আমাদের যে গ্র্যাজুয়েটরা বেরোচ্ছে তাদেরকে যদি আমরা প্রপারলি গাইড করে এবং তাদের জন্য আসলে আমরা যদি সত্যিকার ওয়ার্কিং এনভায়রনমেন্ট এখানে তৈরি করে দিতে পারি, যে রাজশাহীতে থাকা তারা তাদের জন্য ক্যারিয়ারের জন্য ভালো মনে করবে আর কি, তাহলে এটাকে আসলে চালিয়ে রাখা সম্ভব। হাইটেক পার্কের 2টি ভবনে মোট 20টি প্রতিষ্ঠানের জন্য জায়গা বরাদ্দ আছে। এর মধ্যে 13টি প্রতিষ্ঠানকে জায়গা বরাদ্দ দেয়া হয়েছে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। মাদারীপুর জেলার কালকিনি পৌর শহরে সব ময়লা আবর্জনা এনে ফেলা হচ্ছে ঢাকা বরিশাল মহাসড়কের পাশে। নির্ধারিত ডাম্পিং স্টেশন না থাকায় মহাসড়কের পাশেই দীর্ঘ 15 বছর ধরেই চলছে এই কাজ। এতে দুর্গন্ধের পাশাপাশি তৈরি হয়েছে স্বাস্থ্য ঝুঁকি। চরম দুর্ভোগে এলাকাবাসী এবং পথচারীরা। এ দুর্ভোগ থেকে মুক্তির দাবি স্থানীয়দের। মাদারীপুর থেকে শিবশঙ্কর রবিদাসের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের কালকিনি পৌর শহর থেকে প্রতিদিন বের হয় 4 থেকে 5 টন বর্জ্য।
তবে পৌরসভার নিজস্ব জমি না থাকায় গড়ে ওঠেনি ভাগাড় কিংবা ডাম্পিং স্টেশন। বাধ্য হয়েই বিপুল পরিমাণ বর্জ্য ফেলতে হয় ঢাকা বরিশাল মহাসড়কের পাশে। ফলশ্রুতিতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসী ও পথচারীদের। এ ময়লার ভাগাড়ের আরেক পাশে সরকারি জায়গায় বসবাস করেন ছিন্নমূল ২০টি পরিবার। ভাগাড়ের ময়লা আবর্জনার তীব্র দুর্গন্ধে প্রতিনিয়ত শ্বাসকষ্ট, সর্দি কাশি, জ্বরসহ বিভিন্ন ব্যাধিতে আক্রান্ত হয়ে চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন এসব পরিবারের সদস্যরা। গন্ধের চলে টিকতারি না, এমনি মানুষ টিকতারে না, থাকতারে না। গন্ধের চলে এই মসজিদ নামাজ পড়তে না, এমন কোন অসুখ বসুখ করতে আছে, ডায়রিয়া হয়, পাতলা পায়খানা হয়, হেবে ঘরে থাকতারি না, বাইরে থাকি না। একটা বিয়ে শাদী এলে একটু বরযাত্রীতে বহাইতারি না, গুন্ডুর জ্বালায়। এই মগা দেখে ভাই কোনো ইয়ে হয় না, মানে কোনো সম্বন্ধ হয় না। সম্বন্ধ জায়গা হয় উচিত অনেক একাই ফিরে যায়। মোরা তো জায়গায় কোনো ময়লার গন্ধতে তো টেকতে পারি না, বাল বাচ্চা লইয়ে থাকতে পারি না। আমরা মানা করি কয়েক জায়গায় আমরা হালাবো, তোমরা না থাকতারলা, ভাত খাইতে পারি না, ঘরের ভিতরে ঢুকতে পারি না, পোলাপান নিয়ে থাকতে পারি না। আমরা তো কতবার তাহাদের অনুরোধ করছি যে এটা অন্য জায়গায় নেওয়ার জন্য, তা তো কোনো কায়দায় তারা শুনতেছে না। প্রশাসন এবং ইউনো সাহেবের কাছে জোর অনুরোধ করি, এটা এই ময়লাগুলা যেন এখানে আর না ফালায়, আমাদের যেন ভালো হয়, সুন্দর ব্যবস্থা করে, তার জন্য অনুরোধ করছি। ২৪ ফুট চওড়া ঢাকা বরিশাল মহাসড়কের বেশ কিছু জায়গা ময়লার ভাগাড়ের দখলে চলে যাওয়ায় তৈরি হয়েছে দুর্ঘটনার আশঙ্কাও। সব সমস্যার সমাধানে দ্রুত ডাম্পিং স্টেশন তৈরি করে ময়লার ভাগাড় সরানোর আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কালকিনি পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন বাজার কেন্দ্রিক আসলে ডাম্পিং স্টেশন নির্মাণের আমাদের ডাম্পিং স্টেশন নির্মাণের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আমরা স্থান প্রাপ্তি সাপেক্ষে আমরা সেটা বাস্তবায়ন করব। এলাকাবাসী ও পথচারীদের দুর্ভোগ লাঘব করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এমন প্রত্যাশা সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার প্রসিকিউশনের আবেদন শুনানিতে চেয়ারম্যান গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। গত 17 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। তাদের মধ্যে একজন ছিলেন সাবেক এমপি আমির হোসেন আমু, আরেকজন হলেন সাবেক এমপি মোহাম্মদ কামরুল ইসলাম। এরই ভিত্তিতে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে তাদের। এই দুজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারি থাকা অবস্থায় তারা গ্রেফতার হন। নিউ মার্কেট থানার একটি মামলায় গ্রেফতার দেখে আসামিদের কারাগারে পাঠানো হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে জরুরি সামরিক আইন জারি করেছে দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার এই ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। এদিকে প্রেসিডেন্টের সামরিক আইন ঘোষণা প্রত্যাহারে দেশটির সংসদে প্রস্তাব পাশ করা হয়েছে। ইউন জানান, উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনী থেকে দেশ রক্ষা ও বিরোধী দলের ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলেন, দেশের সাংবিধানিক অধিকার রক্ষার্থে এই সময় সামরিক আইন প্রয়োজন, যদিও কিভাবে এই আইন বলবৎ করা যাবে তা নিয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। এক মাস আগে দেশটির বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি অভিযোগ তোলেন, ইউন দেশকে অস্থিতিশীল করতে সামরিক আইন জারি করার পরিকল্পনা করছে। সে সময় প্রোপাগান্ডা বলে এই অভিযোগ অস্বীকার করেন ইউনের অফিস। এবারে খেলার খবর। এশিয়ান অনূর্ধ্ব 21 হকিতে থাইল্যান্ডকে 7-2 গোলে উড়িয়ে দিয়ে যুব বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। হকির সব প্রতিযোগিতা মিলে এবারই প্রথম বিশ্বকাপে জায়গা পেল লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে 2-0 গোলের লিড আদায় করে লাল সবুজরা। দ্বিতীয় কোয়ার্টারে দুই দলই একটি করে গোল করে। তৃতীয় কোয়ার্টারে আরও 3টি গোল করলে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
চতুর্থ কোয়ার্টারে দু দলই একটি করে গোল করলে থাইল্যান্ডের হারের ব্যবধান কমে। ওমানে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের সেরা 6টি দল জায়গা পাবে 2025 সালে ভারতে অনুষ্ঠেয় জুনিয়র হকি বিশ্বকাপে। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।